নমস্কার বন্ধুরা, গল্পকথকৃতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুরু করছি সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি উপন্যাসের ৪র্থ পর্ব। অধ্যায় ৮। একদিকে এক পরুষ্ট গোঁফ দশাসই তরুণ শাড়ি পরে ঘোমটা মাথায় দাঁড়িয়ে আছে টুলের ওপর। অন্যদিকে খয়াটে চেহারার তাল শিরিঙ্গে যুবকের সর্বাঙ্গ মোটা বেড কভারে মোড়া। তার উদাস ভঙ্গি দেখে মনে হয় যেন কলকাতার চিরচিরে রোদ্দুরে নয়, নরম শীতের সকালে দার্জিলিংয়ের মেলে দাঁড়িয়ে হিমালয়ের শোভা দেখছে সে। উল্টো প্রান্তে মধ্যবয়সী মানুষটি গাময় লেডিস ব্যাগ ঝুলিয়ে ক্রুশবিদ্ধ যিশু। পাশেই দুহাতে দুপাটি চটি গেঁথে ফটাফট বাজাচ্ছে এক তামাটে কিশোর। সেল 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 সেল, নিয়ে যান, এমনটি আর পাবেন না, দুনিয়ার শেষ পিসখানা চলে গেল। ভর দুপুরে গড়িয়াহাটে চৈত্রের মেলা কলমুখর। খোঁচা খোঁচা দাড়ি ঘরমাক্ত যুবকটি পেশাদারি চিৎকার ছুড়ল, ও বৌদি যেন না, ও বৌদি শোনেন শোনেন। অদিতি বেশি দূর এগোতে পারেনি, বড় জোর ৪-৫ পা। বিজবিজে ভিড়ে এক কদম অগ্রসর হওয়াও এখন রীতিমতো সংগ্রাম। চতুর্দিক লোকে লোকারণ্য, লোকারণ্য নয়, প্রমিলারণ্য। একই রবিবার, তাই কাল চৈত্র সংক্রান্তির দিন মেলার মেয়াদ শেষ। তামাম কলকাতার কোনো রমণী আজ বুঝি বাড়ি বসে নেই। হঠাৎ দেখলে মনে হয় যেন এক বিশৃঙ্খল নারী বাহিনী যুদ্ধ শেষে উদ্দাম লুটপাটে নেমে পড়েছে। এই গুতোগুতির মাঝে হাঁটা কঠিন, স্থির থাকা বোধহয় আরও কঠিন। অদিতি দাঁড়াতে পারছিল না, কোনো ক্রমে গলা উঁচু করল, কেন পিছু ডাকছো? তুমি তো আমার দামে দেবে না। আহা, শোনেনি না, এদিকে আসেন, এদিকে আসেন। শোনার কিছু নেই, আমি আর ১ পয়সাও বাড়াবো না। আর 10টা টাকা। পারবো না। 5। 1 টাকাও না। তোমার কাছে ছাড়া কি আর বেডশিট নেই? আসেন, নিয়ে যান, আর ঝঞ্ঝাট ভাল লাগে না। অদিতি মুখ টিপে হাসল। এই ভিড়েও লোকগুলোর সঙ্গে দরদাম চালাতে কেন যে তার এত মজা লাগে। মুখগুলো ভারী টানে অদিতিকে। মাল বেচতে কেউ কেমন মরিয়া হয়ে ওঠে, কেউ বা নিরাসক্ত, কেউ সরস সংলাপে জমিয়ে দেয় পরিবেশ। কেনা নয়, কেনার এই অনুষঙ্গগুলো অদিতির বেশি পছন্দ, এই পিছু ডাকার ধরনটাও। ফিরছে অদিতি, উজান স্রোতে হাবুডুবু খাচ্ছে। ৫ পা আসতে কাল ঘাম ছুটে গেল। অদিতিকে বাগে পেয়েই হকার ছেলেটির প্রতিশ্রুতি টাল খেয়ে গেছে। ফুল ফুল বিছানার চাদরটি পাট পাট করতে বলল, 5টা টাকা আরও দেবেন বৌদি। কেন? দেখলেন না, পরপর 2 দিন বাজার কেমন ঝাড় খেয়ে গেল, ঝড় বৃষ্টি, পুরো লসে ঢুকে গেলাম। অদিতি ছদ্ম কোপে 3টি ভাঁজ ফেলল ভুরুতে। এই, কাল তো সন্ধ্যের পর ঝড় উঠল, তোমাদের বাণিজ্য তো হয় সব দুপুরে। শেষ বাজারে আর দুপুর সন্ধে থাকে না বৌদি। একটা সন্ধে লস মানে ম্যান হলে ডুবে যাওয়া। প্লিজ বৌদি, 5 টাকা। ছেলেটির কুশলী অনুনয়ে সত্যি সত্যি হেসে ফেলল অদিতি। তুমি কিন্তু কথা ভাঙছ, এরকম করলে কিন্তু নেব না। সঙ্গে সঙ্গে 1 হাত জিভ ঝুলে গেল ছেলেটির, 2 হাতে কানের লতি চিপল। 5টা টাকা চেয়ে নিচ্ছি বৌদি, আপনি পুরাতন খরিদ্দার, আপনার থেকে কি বেশি নিতে পারি? মনে করেন গরিব দেওরে ভালোবেসে 5টা টাকা দিলেন। কথার পেঁচও জানে বটে, পুরাতন খরিদ্দার, দেওর বৌদির ভালোবাসা। ঝানু গৃহিণীদের কিভাবে তলতলে করে দিতে হয় তা একেবারে ঠোঁটস্থ।
পশমিনকালে এর কাছ থেকে কিছু কিনেছে বলে অদিতির মনে পড়ে না। ওপার বাংলাকে এপার বাংলায় মিশিয়ে ভারী মিঠে এক ভাষাও বানিয়ে ফেলেছে ছেলেটা। আহারে, সুপ্রতিমকে কখনো ফুটপাতের হকারদের কাছে কেনাকাটা করতে হয় না, করলে নিশ্চয়ই চমকিত হতো। দোকান বাজার থেকে কাগজের পাট প্রায় উঠেই গেছে, এসেছে এক পলিথিন যুগ। খাবার থেকে জুতো সবই এখন প্লাস্টিকের মোড়কে। ছেলেটি এক ফিনফিনে প্লাস্টিকের থলিতে আঁটো সাঁটো করে ঢুকিয়ে দিচ্ছে বেডশিট। প্যাকেটখানা বিগ শপারে সাবধানে গুছিয়ে নিল অদিতি। ছিচকে চোর ঘুরছেই, কে কখন প্যাকেট তুলে নেয়। এখনো অদিতির 59 রকমের সওদা বাকি। এই সেলের মরশুমেই বাপ ছেলেদের বছরকার ঘরোয়া পাজামা পাঞ্জাবি কেনা হয়, গেঞ্জি জাঙ্গিয়া আন্ডারওয়্যারও। নিজেদের শৌখিন প্যান্ট জামা ছাড়া আর কিছু সহজতে কেনা পোষায় না ছেলেদের। গরমে পাতলা পাতলা পাঞ্জাবি পরে সুপ্রতিম। তার জন্য বেছে বেছে গোটা কয়েক নিমা পাঞ্জাবি কিনতে হবে। কাজের লোকরাও ফরমাইশ জারি করে দিয়েছে, পয়লা বৈশাখে দুজনেরই ছাপা শাড়ি চাই, পাতলা কিন্তু জ্যালজ্যালে নয়। ওহো, পিলো কভারও তো কেনা দরকার, কয়েকটা কফি মগও। নিজের জন্য কি একটা দুটো ছাপা শাড়ি কিনবে? সময় থাকলে দেখা যাবে। একদিনে এত বাজার করা কি মুখের কথা? প্রতি বছর এই কেনাকাটাই অন্তত 5 দিন ধরে করত অদিতি। দিনে একটা জিনিস, বড়জোর দুটো, হেঁটে দেখে চক্কর মেরেই দিব্যি কেটে যেত কয়েকটা দুপুর। তখন ছিল অনন্ত সময়। এখন দুপুর এলেই অসংখ্য চরিত্র মাথার ভেতর ফুটোপুটি করতে থাকে। ভাষা দাও, ভাষা দাও। তবু সংসার বলে তো একটা কথা আছে, আর অদিতি না করলে এসব করবেই বা কে? এক হৃষ্টপুষ্ট মহিলা জোর তর্ক জুড়েছে দোকানদারের সঙ্গে। কি নিয়ে বিবাদ বোঝা যাচ্ছে না, তবে মহিলার হাত মুখ নেড়ে ঝগড়া করার ধরনটা ভারী মজার। এক হাত কোমরে, অন্য হাতের তর্জনী নাচছে দোকানদারের নাকের ওপর। তুমি ওভাবে আমার সঙ্গে কথা বলতে পারো না। তুমি আমাকে বাজে জিনিস নিতে বাধ্য করতে পারো না। তুমি আজ আমায় ফিরে দিতে পারো না। মুখ দেখা যাচ্ছে, কিন্তু ভঙ্গিমা যেন চেনা চেনা। 1000 বছরের ওপার থেকে সিগন্যাল ভেসে আসছে, বিপ বিপ। ধরা পড়ছে মস্তিষ্কের র্যাডারে। অতলান্ত গহ্বর থেকে উঠে আসছে টাইম ক্যাপসুল। মুখটা খুলে গেল। স্কুলে কে যেন অবিকল এইভাবে ঝগড়া করত। অদিতি চেঁচিয়ে উঠল, এই সুজাতা! ডাক শুনেই ঘাড় ঘুরেছে মহিলার। অদিতির চোখে চোখ রেখে তাকিয়ে আছে অপলক। বিস্ময়, সংশয়, আবিষ্কার। সহসা রাগ মুছে মহিলার মুখমণ্ডল ভরে গেল নিষ্পাপ খুশিতে। অদিতি না? অদিতি মাথা দোলালো। মুহূর্তের বিহ্বলতা কাটিয়ে সুজাতা হাত চেপে ধরেছে অদিতির। ইস, কতদিন পর দেখা হলো রে! মস্তিষ্কের ক্যালেন্ডার উল্টাচ্ছে অদিতি। অস্ফুটে বলল, 26 বছর, না না, বোধহয় 28। তুই আমাকে দেখলি কি করে? দেখতে পাইনি তো, শুনতে পেলাম। অদিতি হাসল। কিশোরীর চপল হাসি নয়, কুয়াশা মাখা হেমন্তের হাসি। সুজাতাকে আপাদমস্তক জরিপ করতে করতে বলল, তোর চেহারাটা পাল্টেছে, মুটিয়েছিস, চশমা নিয়েছিস, কিন্তু গলাটা যাবে কোথায়? আর ওই ঝামড়ে ঝামড়ে ঝগড়া করা। আর বলিস না, বলেছিল শাড়িতে দাগ থাকলে পাল্টে দেবে, দেখ না এখন। সেলের মাল বদল হয় না মাসিমা। 70 টাকার শাড়ি 7 দিন পরে নিন। পিং পিংয়ে দোকানদার এখনো টিটকিরি ছুটছে।
ঠোঁট কামড়ে কয়েক সেকেন্ড ক্রুড়ো চোখে ছেলেটার দিকে তাকিয়ে রইল সুজাতা। সম্ভবত দৃষ্টি দিয়ে খুন করার চেষ্টা করছিল। না পেরে অলস ঔদার্যে বলল, যাও যাও, ছেড়ে দিলাম, ভবিষ্যতে কারোর সঙ্গে এরকম চিটিংবাজি করো না। অদিতি একদৃষ্টে দেখছিল সুজাতাকে। স্কুলের সেই শ্যামলা ছিপছিপে লম্বাটে মুখ মেয়েটা এখন থপথপে গিন্নি। চুল কমে কপালে চড়া পড়েছে, জুলপির কাছে ঝুড়ো চুলে চিকচিক রূপলি আভা, চশমার নিচে চোখের কোল ফোলা ফোলা, গলায় 2-3টে স্পষ্ট বৃত্তাকার ভাঁজ। 28 বছর সময়ে অদিতিকেও কি এতটা পাল্টে দিয়েছে? আয়নায় প্রতিনিয়ত যে মুখ দেখে অদিতি, সেই মুখের তো বড় একটা বদল হয় না? কিংবা হয় নিঃসারে? এই পরিবর্তন এত ধীর যে নিজের প্রতিবিম্ব তাকে চোখে আঙুল দিয়ে দেখাতে পারে না। অদিতির চোখে নিকটজন এবং নিকটজনের চোখে অদিতি দুটোই এমন নিত্যদিনের ছাঁচে ঢালা, যে সময়ের প্রবাহ এখানে প্রায় স্থবির। সর্বক্ষণই মনে হয়, এই আমি তো সেই আমি। 15 যা ছিলাম, 25-এও তাই, 45-এও। 30 বছর দর্পণে নিজেকে না দেখে সহসা যদি কেউ আপন চেহারা বিম্বিত হতে দেখে, তবে কি সুজাতাকে দেখারই অনুভূতি হয়? কে জানে। সুজাতা বুঝি অদিতির মনের কথাটা ধরে ফেলেছে। চটাস করে অদিতির কাঁধে চাপড় মেরে বলল, তোর কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি, একটু শুধু। রহস্যটা কি রে? কিছু রহস্য নেই, সংসার করছি, খাটাখাটুনি করছি, ছেলেদের পিছনে ছুটে বেড়াতে বেড়াতে মোটা হওয়ার সময় পেলাম কই? ছোটাছুটি আমি বা কি কম করি রে? একসঙ্গে অফিস, সংসার, ছেলে মেয়ে বড় করা, বরের মন জোগানো। ওমা, তুই চাকরি করছিস? কোথায়? রেলে, ফেয়ারলি প্লেসে। তুই? অদিতি ফিক করে হাসল। জেলে, হাজব্যান্ডস প্লেসে, আজীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত গৃহবধূ। বয়স ভুলে দুই বন্ধু হেসে উঠল খিলখিল। তোকে দেখে আমার হিংসে হচ্ছে রে। ঘরে বসে থেকেও তুই মোটাসনি, আর আমি? মনে আছে স্কুলে মোটা মেয়ে দেখলে তুই হেসে গড়িয়ে পড়তিস? বি সেকশনের কাজল বলে একটা মেয়ে ছিল, তাকে তুই কুমড়ো পটাশ বলে খেপাতিস। যা, আমি অত মোটা হইনি। এই জানিস, সেই কাজল এখন কি রোগা হয়ে গেছে। গত বছর এক্সপোতে দেখা হলো। কেমন শুকনো চেহারা, কণ্ঠা বেরিয়ে গেছে। কাজলের বর মারা গেছে না, স্ট্রোকে? হ্যাঁ রে, কি স্যাড। দীপ্তিকে মনে আছে তোর? চৈত্র মেলায় দুই বান্ধবী কথা বলে চলেছে কলকল। অতীতকে ছুঁয়ে নিচ্ছে, বর্তমানকে উগড়ে দিচ্ছে। 3 মিনিটে পরস্পরের ঠিকুজি কুষ্ঠি জানা শেষ। অদিতি কবে ফ্ল্যাট কিনল, সুজাতা কবে বাড়ি করেছে কসবায়, সুজাতার টাবলু ইঞ্জিনিয়ারিংয়ের কোন ইয়ার, মুনিয়ার সামনের বার উচ্চ মাধ্যমিক দেবে, সুপ্রতিম মাসে কতদিন ট্যুরে যায়, কদিন বাড়ি থাকে, সুজাতার বর ব্যাংকের কোন শাখা থেকে কোন শাখায় বদলি হয়েছে, ব্যাংক ইউনিয়নের পান্ডা বলে কত তার হাকডাক, পাপাই তাতাই কি কি ভালোবাসে না, টাবলু মুনিয়া কি দেখলে নাক সিটকোয়, সব খবর দেওয়া নেওয়া হয়ে গেল। তবু যেন কথা ফুরোয় না। আরও কথা আছে, আরও কথা। কালকের বৃষ্টি বেশ মুষলধারেই হয়েছিল, প্রায় ঘণ্টা দেড়েক। রাস্তায় এখনো প্যাচপ্যাচে কাদা। বৃষ্টির পর রোদ্দুরেরও আজ খুব মেজাজ। পশ্চিম আকাশে পৌঁছেও গল গল তাপ ছড়াচ্ছে সূর্য। গা হাত পায়ে জ্বালা ধরে যায়। ছোট্ট রেস্টুরেন্টের আরও ছোট্ট ঘেরাটোপে মুখোমুখি বসেছে দুই বান্ধবী। মাঝখানে নুন গোলমরিচ। নুনের কৌটো হাতে নিয়ে নাড়াচাড়া করছে অদিতি, গোলমরিচের কৌটোয় আঙুল বোলাচ্ছে সুজাতা। এই, মানুষের কোনো খবর জানিস?
না, বহুকাল দেখা হয় না। সেই যখন এনআরএসে ডাক্তারি পড়ছিল তখন একবার শিয়ালদায় দেখা হয়েছিল। বোধহয় তখন ইন্টার্নি। স্বাগতা বলছিল মেডিকেলেরই কোন ব্যাচমেটকে বিয়ে করেছে। স্বাগতার সঙ্গে দেখা হয় মাঝে মধ্যে, 9 মাসে 6 মাসে। বিশাল চাকরি করছে রিজার্ভ ব্যাংকে। ওর লাকটা খুব ভালো, পরীক্ষা দিয়ে ঢুকেছিল, প্রমোশন পেয়ে পেয়ে এখন উঠে গেছে। লাক কেন বলছিস? স্বাগতাই তো আমাদের মধ্যে লেখাপড়ায় সব থেকে ব্রিলিয়ান্ট ছিল। অঙ্কে কখনো 9-এর ঘরের নিচে পাইনি। তুই বা কি কম ছিলি রে? বাংলা ইংরেজিতে স্বাগতা কোনোদিন তোকে ছুঁতে পেরেছে? কি সুন্দর গল্প লিখতিস, কবিতা লিখতিস। অদিতির বুকটা হঠাৎ টনটন করে উঠল। সে কবে কি পারত 28 বছর পরেও মনে করে রেখেছে বন্ধু, অথচ সে নিজেই ভুলে গিয়েছিল কথাটাকে। ভুলে গিয়েছিল না ভুলেছিল? পলকের জন্য অদিতির ইচ্ছে হলো সুজাতাকে বলে ফেলে আবার সে শুরু করেছে গল্প লেখা। পর মুহূর্তে মত বদলালো। বাড়ির লোকেদের তরল ঔদাসীন্য তাও অত গায়ে লাগে না, কিন্তু চাকুরে সুজাতা যদি গৃহবধূ বান্ধবীর এই চেষ্টাকে ভালোই তো মন্দ কি গোছের বাহবা দেয়, সেটা অদিতি সহ্য হবে না। নিঃশ্বাস চেপে প্রসঙ্গ ঘোরালো অদিতি। হাসতে হাসতে বলল, তুইও তো কি ভালো তর্ক করতিস। আমরা বলতাম সুজাতা বড় হলে উকিল না হয়ে যাবে না। ও মা, জানিস না, আমি তো উকিলই হয়েছিলাম। সুজাতা প্রায় চেঁচিয়ে উঠেছে। ল পাশ করলাম, হাইকোর্টে প্র্যাকটিস শুরু করলাম। গলায় সাদা বো বেঁধে, ফুল হাতা ব্লাউজ পরে, কালো গাউন চাপিয়ে। আর চাকরি করছিস বললি যে? উচ্ছ্বাস মরে গিয়ে সুজাতার চকিতে মেঘলা বিকেলের মতো ম্লান। বেয়ারা 2 প্লেট ফিশ ফ্রাই রেখে গেছে, কাঁটা চামচ দিয়ে আস্তরণটা খুঁটছে। প্লেটের দিকেই চোখ তার, তবু যেন নয়ন মেলে দিয়েছে বহু দূরে। বিড়বিড় করে বলল, প্র্যাকটিসটা ছেড়ে দিতে হলো কেন? জমাতে পারলি না? জমানো তো কঠিনই, তবু হচ্ছিল কিছু কিছু। আমার সিনিয়র ছিলেন দীপেশ বাগচি, তারই ছত্রছায়া ছিলাম বলতে পারিস। নিজেও তো একটা ইন্ডিভিজুয়াল কেস করছিলাম। তো বিয়ের পর সব ভেস্তে গেল। কেন? তোর শ্বশুরবাড়ি কি খুব কনজারভেটিভ? এক কথায় বলা খুব কঠিন রে। তার আগে বুঝতে হবে কনজারভেটিভ কাকে বলে। অদিতি হা করে তাকিয়ে আছে। সুজাতা মলিন হাসল। বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমাদের বিয়েটা লাভ ম্যারেজ। বিকাশ তো ব্যাংকে ঢোকার পর থেকেই ইউনিয়ন করে, মাঝে মাঝে আসতো হাইকোর্টে আমার সিনিয়রের কাছে। তখনই আমাদের 4 চোখে মিলন। হাইকোর্টের উকিল মেয়ে দেখে কেউ যেমন পাগল হতে পারে, আমার বরকে না দেখলে তুই বিশ্বাসই করবি না। ঘন ঘন কোর্টে আসতে শুরু করলো। ঘন ঘন কেন, রোজই। নিজেদের কেসের কথা আর কতটুকু থাকে, সারাক্ষণ আমি যে কোর্টে যাচ্ছি সেখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমার মতো ড্যাশি পুষি স্মার্ট মেয়ে নাকি জীবনে দেখেনি। আমায় কোথায় প্রপোজ করেছিল জানিস? চিফ জাস্টিসের কোর্টরুমে। ফাঁকা ঘরে একদম পিছনে ডেকে নিয়ে গিয়ে আমার হাত চেপে ধরে বলেছিল, এই আইনের মন্দিরে শপথ করে বলছি আমি তোমাকে ছাড়া বাঁচব না। বাহ, দারুণ রোম্যান্টিক ব্যাপার তো। শুনতে সেরকমই লাগে। এক কুচি শশা মুখে তুলে কচকচ চিবোচ্ছে সুজাতা। তা তো বিয়েটা হয়ে গেল। শ্বশুরবাড়ির লোকেরও আমাকে নিয়ে তখন কি আহ্লাদ। পাড়া প্রতিবেশী সকলকে ডেকে ডেকে লয়ার বউ দেখায় আমার শাশুড়ি। শ্বশুরমশাই বাড়িওয়ালাকে শাসায়, ঘরে উকিল বউ এসে গেছে আর আপনাদের ভয় পাই না। এদের কি গোড়া বলা যায়? তাহলে তাহলে আর কিছু নেই অদিতি দেবী। পৃথিবীটা যে গোল, সেই গোলই থেকে গেল। 1 বছর যেতে না যেতেই শ্বশুরের মনে হতে লাগলো
সিনিয়রের চেম্বার থেকে আমি অনেক রাত করে বাড়ি ফিরছি। শাশুড়ির মনে হতে লাগলো বউ সংসারের কোনো কাজই তো করে না। ব্যাস, লেগে গেল অশান্তি। আর বর? বর মুখে কিছু বলতো না। প্রগতিশীল মানুষ তো, পাটিফাটি করে, তবে তার হাবে ভাবে আমি টের পেতাম। আরে ভাই, প্রেম করার জন্য ড্যাসিপুষি মেয়ে ঠিক আছে, ভীষণ অ্যাট্রাকটিভ, কিন্তু বিয়ে করলে সব পুরুষই বউকে একটু শাঁখা সিঁদুর নোলকে দেখতে ভালোবাসে। নিজে বিছানায় শুয়ে ইউনিয়নের গল্প করতে পারে, বউ কোর্ট কাছারির কথা বললেই মনে হবে পাশে একটা আইনের বই শুয়ে আছে। শ্বশুর শাশুড়ি বর যাকেই কোনো কথা যুক্তি দিয়ে বোঝাতে যাই, সেইভাবে আইনের ধারা দেখাচ্ছি। পেড আপ হয়ে প্র্যাকটিসের চেষ্টা ছেড়ে দিলাম। নিজেই ছাড়লি? অগত্যা, ঘর সামলাতে গেলে সিনিয়র কথা শোনায়, কাজে বেশি ইনভলভড হলে ঘর। এর মধ্যে ছেলেটাও হয়ে গেল, পুরোপুরি ফেরে পড়ে গেলাম। চাকরিটা ধরলি কবে? ছেলে হওয়ার পর। বরই বলল, ঘরে চুপচাপ বসে দেখে কি করবে, একটা সাদামাটা সরকারি চাকরি চেষ্টা করো। বয়সটা ছিল, পরীক্ষায় বসলাম, জুটেও গেল। সব দিকে শান্তি, নো অ্যাম্বিশন, নাথিং। অত আফসোস করছিস কেন? তাও তো তুই একটা চাকরি বাকরি করছিস, 5 জনের সঙ্গে মিশছিস, স্বাধীন জীবন। স্বাধীন জীবন না হাতি? চাকরি করা মেয়েদের পায়ে সিকালটা আরো শক্ত করে বাঁধা থাকে। সকাল থেকে কুকুরের মতো দৌড়ে মরো, রান্না দেখো, বর মেয়ের টিফিন গোছাও। তবু ভাগ্য ভালো ছেলে এখন হস্টেলে থাকে, নইলে তারও ফরমাস থাকতো। তারপর নাকে মুখে গুজে ভিড় বাসে যুদ্ধ করতে করতে অফিস দৌড়াও, সেখানেও আতঙ্ক, লাল দাগ পড়ে যাবে। তারপরও কত চিমটি কাটা কথা চালাচালি হয় অফিসে। মেয়েরা কেন যে শুধু শুধু ছেলেদের ভাত মারতে অফিসে আসে? অত যদি বাড়ির চিন্তা, তো বাড়িতে বসে থাকলেই হয়। মহিলাদের দেখো, কাজ করবে কি, 4টে বাজতে না বাজতে বাড়ি ফেরার জন্য সব ছোক ছোক করছে। অদিতির ভুরু জোড়া হলো। তোরা মুখ বুঝে শুনিস এসব? সুজাতা হেসে ফেলল। সুখে আছিস রে ভাই, এক নৌকায় পা দিয়ে আছিস। ঘর বার দুটো একসঙ্গে সামলানো হলো গিয়ে দড়ির ওপর দিয়ে হাঁটা, কন্টিনিউয়াস ব্যালেন্স। সেই কোন যুগে চাকরিতে ঢুকেছিলাম, এখনও সার্কাসের খেলা দেখিয়ে যাচ্ছি। চা এসে গেছে। ভ্যানিটি ব্যাগ থেকে রুমাল বার করে মুখটা মুছল অদিতি। ঠিক বুঝতে পারছিল না কোন জীবনটা সুজাতা চেয়েছিল, ঘরের না বাইরের। হালকাভাবে বলল, এত কষ্ট করে এখন আর চাকরি করার দরকার কি, ছেড়ে দিলেই পারিস। ওরে বাস, কি বললি রে? সংসারে আমার মাইনেটাও তো লাগে, ওটা চলে গেলে আমার কর্তার বাজেট ফেল মেরে যাবে না? তাহলে তোর বরেরও সংসারের দায়িত্ব কিছু নেওয়া উচিত। একা একা বাড়ির চিন্তা ভাবতে গেলে তোকে যে অফিসে কথা শুনতে হয়, এই কথাটাও তো তার চিন্তা করা দরকার। ভাবে বই কি, মনে মনে ভাবে, ইউনিয়ন মিটিংয়ে লেকচার দেওয়ার সময় ভাবে, আর বাড়ি এসে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে শুয়ে পড়ে। কখন ফিরেছ, এই এলে বুঝি, গরম গরম 1 কাপ চা খাওয়াও তো, বড্ড টায়ার্ড। ও, তুমিও টায়ার্ড? তাহলে আর চায়ের ঝামেলায় যেও না, কফি বানাও। সুজাতার কথায় হাসতে হাসতে অদিতি বিষম খাবার জোগাড়। বলল, খেয়েছে দেখছি আমার বরের কার্বন কপি রে। সে তো হবেই, বর তো দুনিয়ায় একটাই থাকে, মানে একটা ছাঁচ। হাতের মুদ্রায় শূন্যে একটা মানুষের অবয়ব ফুটিয়ে তুলল সুজাতা। এই একটা বর থেকেই জেরক্স হয়ে লাখে লাখে কোটিতে কোটিতে বর বেরোতে থাকে। কেউ অদিতির বর হয়, কেউ সুজাতার, কেউ মানসীর, কেউ স্বাগতার। এ ভাই বিশ্বজনীন সিস্টেম। আমেরিকাতেও আছে, চীন জাপানেও আছে, ফ্রান্স জার্মানিতেও আছে। যা, তুই আবার বাড়াচ্ছিস। হাসতে হাসতে সখীকে চিমটি কাটল অদিতি। আমাদের নিচের ফ্ল্যাটের ভদ্রলোককে তো দেখি তার স্ত্রীকে খুব সাহায্য করে। যেদিন কাজের লোক আসে না, বউয়ের কুটনো কুটে দেয়, ঘর ঝাড়েন, এমনকি বাসন পর্যন্ত মাজেন।
ওগুলো জেরক্সের ডিফেক্টিভ কপি। দেখিসনি জেরক্সে কোনো কপি তেরা বেঁকা হলে কি কালি কম বেশি হলে সেই কপিগুলোকে ফেলে দেওয়া হয়? তারাই হলো ওইসব লক্ষ্মীবর। আমাদের অফিসেও আছে দু এক পিস। তাদের নিয়ে যা ঠাট্টা তামাশা চলে, আমরা মেয়েরাও করি, বলি জরুকা গুলাম। সুজাতা চোখ টিপল। বাদি দেখে দেখে চোখ সয়ে গেছে, গোলাম দেখলে চোখে লাগে। যাকে থাক, এভাবে তো যা হোক করে কাটিয়েই দিলাম জীবনটা। আর 20-25টা বছর টেনে দিতে পারবো না? হাসতে হাসতে কথা বলছে সুজাতা, তবু যেন হাসিতে কোথায় একটা চোর কাটা বিধে আছে। অদিতি বুঝতে পারছিল। বাড়ি ফিরে মরার মতো শুয়ে রইল অদিতি। পুরনো বন্ধুর সঙ্গে এতকাল পর দেখা হয়ে মনটা কোথায় নীল আকাশ হয়ে যাওয়ার কথা, তার বদলে কোত্থেকে এক রাশ বাদুলে মেঘ এসে জড়ো হচ্ছে মনে। উঠে কেনাকাটাগুলোও দেখতে ইচ্ছা করছে না। সুপ্রতিম আর তাতাই ড্রয়িং স্পেসে, তাদেরও দেখার কোনো চার নেই। খবরের কাগজ খুলে দুজনের গজল্লা চলছে। ছেলেও আজকাল শেয়ার মার্কেটে উৎসাহী হয়ে পড়েছে। বাজারের ওঠানামা নিয়ে সপ্তাহভর গবেষণা চলে বাপ ছেলেতে। সপ্তাহ শেষে মিলয় কার অনুমান সঠিক। তাতাই বইয়ের পাতা উল্টোচ্ছে কিনা সেদিকে বাবার নজর নেই, কিন্তু অদিতির অপছন্দের এই নেশাটাকে দিব্যি ছেলের মধ্যে চারিয়ে দিচ্ছে। খানিক পরে সুপ্রতিম ঘরে এলো, বোধহয় দেশলাই টেশলাই খুঁজতে। ঈষৎ গুমড়োনো অদিতিকে দেখে দাঁড়িয়ে গেল। কি হলো তোমার? এসেই শুয়ে পড়েছ কেন? আড়াআড়ি ভাবে হাতে চোখ চাপা দিল অদিতি। চিত হলো। এমনি। শরীর খারাপ লাগছে? না। মাথা ধরেছে? উফ, যা রোদ্দুর ছিল আজ। তাতে তোমার কি এসে যায়? তুমি তো আর ছাতা নিয়ে আমার সঙ্গে যাওনি। আমি গেলে প্রাণ ভরে চষতে পারতে। চষাই বটে, হাল চষা। তবে গরু লাঙল জমি তিনটেই অদিতি, এই যা। ভারী স্বরে অদিতি বলল, ডাইনিং টেবিলে ফিশ ফ্রাইয়ের প্যাকেট রাখা আছে, গরম থাকতে থাকতে খেয়ে নাও। যাওয়ার সময় আলোটা নিভিয়ে দিয়েছ। কি ব্যাপার বলো তো? গল্পের প্লট লট মাথায় ঘুরছে নাকি? সুপ্রতিম হাসছে। অদিতি বলতে পারত, আমি কি সারাদিনই গল্প ভাজি? তাহলে তোমাদের সংসারটা চালায় কে? বলে কি লাভ? কে বোঝে? বাইরে মেঘ জমেছে, বিদ্যুৎ চমকাচ্ছে হঠাৎ হঠাৎ। নীল শিখায় আকাশের এক পাশ ফালা ফালা হয়ে গেল। ঝড় উঠছে বোধহয়। অধ্যায় 9। পাপাই হাঁক দিল, মা, তোমার ফোন। অদিতি স্নানে ঢুকেছিল। কি তাপ কি তাপ! বৈশাখ মাসটা এবার পুরো জ্বালিয়ে পুড়িয়ে দিল। সন্ধ্যাবেলার দিকে এই সময় একবার গা মাথায় জল না ঢাললে শরীর কেমন অস্থির অস্থির করে। শাওয়ার বন্ধ করে সাড়া দিল অদিতি। কার ফোন? শর্মিলা কাকিমার। কে? অদিতি একটু অবাকই হলো। হঠাৎ শর্মিলা তাকে ফোন করছে কেন? শর্মিলা তো ইদানিং অদিতিদের কারুর সঙ্গেই যোগাযোগ রাখে না। পাপাই প্রশ্ন করল, এখনই বেরোবে না পরে করতে বলবো? ধরতে বল, আসছি। অদিতি গা মুছল না, ভেজা গায়ে শাড়ি ব্লাউজ চড়িয়ে নিল। যতক্ষণ গায়ে জলটা থাকে ততক্ষণই আরাম। আঁচলে মুখ মুছতে মুছতে রিসিভার তুলল অদিতি। কিরে, তুই হঠাৎ? তোর সঙ্গে একটা জরুরি কথা ছিল। শর্মিলার গলা ভার ভার। আমার সঙ্গে? বল। ফোনে বলা যাবে না। তুই আমার সঙ্গে একটু দেখা করতে পারবি? এখানে চলে আয় না। তোর ওখানে? শর্মিলা যেন থমকালো। কথাটা একটু কনফিডেন্সিয়াল, তোকেই বলতে চাই। কখন তোকে একা পাওয়া যাবে? দুপুরের দিকে একা থাকি। দুপুর?
শর্মিলা আবার কি যেন ভাবছে। ঠিক আছে, কাল থাকবি? থাকবো। অদিতি সামান্য কৌতূহলী হলো। তোর ছেলের খবর কি? ভালো আছে। অদিতি আরেকটু টোকা দিল। তুই কি বাপের বাড়ি থেকে ফোন করছিস? না, পাবলিক বুথ থেকে। শর্মিলা আবার থেমে থেকে বলল, আমি যে যাব সেটা কিন্তু কাউকে বলিস না। আই মিন সুপ্রতিম দাকে, প্লিজ। টেলিফোন রেখে একটুক্ষণ ভাবল অদিতি। শর্মিলার ব্যক্তিগত সমস্যায় অদিতির কি করার আছে? অদিতি যতদূর শুনেছে দীপকদার সঙ্গে শর্মিলার ছাড়াছাড়ির ব্যাপারটা কোর্টে চলে গেছে। সুপ্রতিমকেই বা বলতে বারণ করলো কেন? সুপ্রতিম কি শর্মিলার সঙ্গে কিছু? ধ্যাত, তা কি করে হয়? 23 বছর ঘর করে হাতের তালুর মতো চেনা মানুষটাকে নিয়ে অন্য কিছু ভাবলো অদিতি? ছি। দীপক শর্মিলার সঙ্গে হাজার একটা পার্টি পিকনিকে গেছে অদিতি। বছর 8 আগে একবার একসঙ্গে দেরাদুন মুসৌরি বেড়াতে গিয়েছিল। কোনোদিন তো শর্মিলা সম্পর্কে সুপ্রতিমের তিলমাত্র অশোভন আগ্রহ দেখেনি। বরং বন্ধু পত্নীদের সঙ্গে সুপ্রতিম একটু দূরত্ব বজায় রেখেই চলে। পিছনে লাগে, ফাজলামি আর কি করে, তবে সবেতেই খুব সচেতন, মাপা। এ ব্যাপারে বউমহলে সুপ্রতিমের বেশ সুনাম আছে। শর্মিলা কি তবে দীপকদার সঙ্গে মিটমাট করতে চায়? অদিতিকে মিডিয়াম করবে? সেটাই বা সুপ্রতিমকে গোপন করতে হবে কেন? লজ্জা? আর কি হতে পারে? কাল্পনিক ভাবনায় চাঁদি গরম করা পোষালো না অদিতির। তার হাতে এখন অনেক কাজ। পাপাইয়ের পরীক্ষা চলছে। এই সময় ছেলের কিছু কিছু বাতিক সামলাতে হয় অদিতিকে, সারা দিন ধরে। দুপুরে রাতে কখনোই পাপাই এখন পেট পুড়ে খাবে না, তাতে নাকি রাতে ঘুম পেয়ে যায়। আবার খালিও রাখা চলবে না পেট। খিদে পেলেই পাপাইয়ের মনঃসংযোগে অসুবিধা হয়। ঘন্টায় ঘন্টায় এখন খাওয়ার আয়োজন। সন্ধেবেলা একবার মিল্কশেক খাবে, 8টা নাগাদ আম। সেই আম আবার কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে এখনই। যথেষ্ট ঠান্ডা না হলে আমে নাকি স্বাদ আসে না। এর মধ্যে ক্ষণে ক্ষণে বন্ধুরা আসছে, অথবা হঠাৎ হঠাৎ ঊর্ধ্বশ্বাসে বন্ধুদের বাড়ি ছুটছে পাপাই। তারা তারা নোটস ধরিয়ে দিচ্ছে অদিতিকে। মা, প্লিজ চটপট জেরক্স করে এনে দাও না। নিজের লেখাই এখন শিখে তোলা, অন্যের ভাবনা নিয়ে গালে হাত দিয়ে বসবে অদিতি। আর সুপ্রতিমকে এক রাত কথাটা না বলে অদিতির কি পেট ফেটে যাবে? কাল দুপুর অবধি দেখাই যাক। পরদিন দুপুরে ফুটিফাটা রোদ মাথায় করে এলো শর্মিলা। পাপাইয়ের আজ থিওরিটিক্যাল পরীক্ষার শেষ দিন। কাজের লোকরাও বাড়িতে নেই। ফ্ল্যাট আক্ষরিক অর্থেই শুনশান। শর্মিলা তবু অস্বস্তি ভরা চোখে দেখছে চারদিক। প্রচণ্ড উত্তাপে মুখ থমথমে লাল, দরদর ঘামছে। ভূমিকা না করেই আসার উদ্দেশ্যটা জানিয়ে দিল। সুপ্রতিম নাকি দীপককে নিয়ে শর্মিলার বাপের বাড়ি গিয়েছিল। শর্মিলার অনুপস্থিতিতে শর্মিলার বাবা মাকে ভয় দেখিয়ে এসেছে। শর্মিলা যদি ছেলের হেফাজতের দাবি ছেড়ে না দেয়, তাহলে কোর্টে শর্মিলাকে ব্যভিচারিণী প্রমাণ করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে দীপক। শুধু এইটুকুই নয়, টিনটিনের স্কুলেও নাকি বার দুয়েক হানা মেরেছে দীপক আর সুপ্রতিম। স্কুলের প্রিন্সিপালের কাছে শর্মিলার নামে প্রচুর কুৎসা রটনা করেছে। একদিন নাকি টিনটিনকে জোর করে স্কুল থেকে তুলে আনতে চেয়েছিল। দীপক অতি হীন চরিত্রের মানুষ। সে যে এরকম কিছু করবে সেটা নাকি আন্দাজ করেই আগাম থানায় খবর দিয়ে রেখেছে শর্মিলা। তার অভিযোগ, এর মধ্যে সুপ্রতিম কেন? সবটুকু শুনে অদিতি নিথর বসে রইল কিছুক্ষণ। আশ্চর্য, সুপ্রতিম তাকে কিছুই বলেনি।
সুপ্রতিমের মতো মানুষ এই ধরনের ছেলে মানুষই কাণ্ড করেছে, তাও এই বয়সে, যখন প্রায় বানপ্রস্থে যাওয়ার সময়। এই মধ্য বয়সে সুপ্রতিমকে প্রায় এক ভাড়াটে গুন্ডার অপবাদ দিচ্ছে একটা বাইরের মেয়ে। অদিতিকে বসে হজম করতে হচ্ছে। ছি। অদিতি শুকনো গলায় বলল, আমাকে এসব না বলে তুই ডাইরেক্ট সুপ্রতিমের সঙ্গে কথা বলছিস না কেন? শর্মিলা সোফায় হেলান দিয়েছে, হাঁপাচ্ছে অল্প অল্প। দুদিকে মাথা নেড়ে বলল, ভরসা হয়নি। দীপকের সঙ্গে সুপ্রতিমদার এত ভাবলাম তোকে আগে বলি। তুই তো মেয়ে, তুই নিশ্চয়ই আমার অবস্থাটা ফিল করতে পারবি। অদিতি শর্মিলার কাঁধে হাত রাখল। তুই একটু বস। অফিস যাসনি আজ? না, বাড়ি থেকেই আসছি। হাঁপাচ্ছিস খুব, দাঁড়া একটু শরবত করে আনি। দু এক চুমুক দিয়ে গ্লাস নামিয়ে রাখল শর্মিলা। সেন্টার টেবিলে দৃষ্টি স্থির। অস্ফুটে বলল, তোর শুনতে খুব খারাপ লাগলো, তাই না রে? খারাপ লাগা, অভিমান, ক্রোধ, অপমানবোধ, ঠিক কি অনুভূতি যে হচ্ছে অদিতি নিজেই জানে না। প্রাণপণে গলা স্বাভাবিক রেখে বলল, আমার বর কতটা ইনভলভড আমি জানি না, তবে যদি কিছু করে থাকে ঠিক কাজ করেনি। কিন্তু তুই আমাকে একটা কথা বলতো, দীপক দাই বা তোর ওপর এত হিংস্র হয়ে উঠল কেন, তাও বিয়ের 20 বছর পর? স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক কেমন তা কি বাইরে থেকে বোঝা যায় রে, বিশেষ করে আমাদের মতন ভদ্র বাড়িতে? শর্মিলা নিজের নিঃশ্বাসে নিজেই কেঁপে উঠল। ও আজ থেকে তো এরকম নয়, বরাবরই। তাহলে তুই আগেই ডিভোর্স করিসনি কেন? আমরা মেয়েরা কি চট করে সংসার ভাঙতে পারি, না ভাঙতে চাই? সবসময় ভাবি ফাঁক ফোকরগুলো রিপু করে করে চালিয়ে নেব। বিয়ের পর বাচ্চা হতে দেরি হচ্ছিল, তখন কি যাচ্ছে তাই না করেছে। তুমি ইচ্ছা করে বাচ্চা নাও না, তোমার খুব রূপের অহংকার। জানিস, একদিন আমাকে গিলাস ছুঁড়ে মেরেছিল, একটুর জন্য চোখ বেঁচে গেছে। একবার তুলকালাম করে তারপরেই এমন কান্নাকাটি শুরু করে দিত। বিয়ের 8 বছর পর যখন টিনটিন পেটে এলো, ভাবলাম এবার অন্তত ঠান্ডা হবে। তখন শুরু হলো সন্দেহ, ও বাচ্চা আমার নয়। কেন এরকম সন্দেহ হইল কেন? সন্দেহের কি কারণ লাগে রে? এমনি এমনি সন্দেহ এলো? অদিতি ঈষৎ কটাক্ষ করল। নিশ্চয়ই কিছু একটা হয়েছিল যাতে দীপকদার বিশ্বাস ভেঙে গেছিল। শর্মিলা আহত হল না। তার সুন্দর ডিম্বাকৃত মুখে লালচে আভা ফুটেও মিলিয়ে গেল। হাসল, বড় শীর্ণ হাসি। শান্তভাবে বলল, দেখ অদিতি, বিশ্বাস ভাঙা, সন্দেহ, এসব বড় আজব শব্দ। সবই মানুষের মন গড়া, কিন্তু রকম ফের আছে। মানুষ, গাছপালা, পশু পাখি, জীবজন্তু এদের মতো বিশ্বাসেরও একটা শরীর থাকে, আমাদেরই তৈরি করা, তবু আছে। তার লয় ক্ষয় আছে, ভাঙনও আছে, মৃত্যু আছে। কিন্তু সন্দেহ হলো অশরীরী, ধোঁয়ার মতো, কুয়াশার মতো। এই এমন ধোঁয়া যা চোখে দেখা যায় না, অথচ চোখের মণিতে লেগে থাকে। ওই ধোঁয়া চোখে তাকালে সব কিছু আবছা। একে মারা যায় না, কাটা যায় না, উপড়ানো যায় না। বুঝতে পারছিস কি বলতে চাইছি? সন্দেহের জন্য কোনো উপকরণ লাগে না রে। আমাদেরই দুর্বলতার ছিদ্র দিয়ে সন্দেহ মনের ভেতর ঢুকে পড়ে। চারপাশের জগৎ থেকে উপকরণ খুঁজে নিয়ে আমরা সেটাকে মেলাতে চাই। একটা না মিললে আর একটা উপকরণ খুঁজি, সেটা না মিললে আর একটা। দীপক তো আমাকে বিশ্বাসই করেনি। বিশ্বাস ভাঙার প্রশ্ন আসে কোত্থেকে? তার তো আগাগোড়াই সন্দেহ। বাচ্চা হচ্ছে না কেন তাই নিয়ে সন্দেহ, বাচ্চা হচ্ছে কেন তাই নিয়ে সন্দেহ, আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরলে সন্দেহ, দেরিতে ফিরলে সন্দেহ। ভাবতে পারিস, আমার এখন বয়স হয়ে গেছে,
একটা 12 বছরের ছেলের মা আমাকে একটা বাচ্চা 28-30 বছরের ছেলের সঙ্গে সন্দেহ করে। ছেলেটার দিদি মরে গেছে, আমাকে দিদি দিদি করে। অথচ দেখ, ধীরাদিকে জড়িয়ে অনেকে তো ওর সম্পর্কে অনেক কথা বলে। আমি কান দিইনি, এখনও দিই না। কেন দিব বল? আমার স্থির বিশ্বাস দীপক পৃথিবীতে নিজেকে ছাড়া আর কাউকেই ভালোবাসতে পারে না। ওই মানুষ করবে অ্যাফেয়ার, তাহলে আমার ধীরাদির ওপর করুণা হবে। শান্ত মুখে শুরু করেও উত্তেজিত হয়ে গেছে শর্মিলা। টেবিল থেকে গ্লাস তুলে এক ঢোকে পুরো শরবতটা খেয়ে নিল। শরীর ছেড়ে দিয়েছে সোফায়, চোখ বুজেছে। অদিতি কুণ্ঠিত মুখে বলল, সব বুঝলাম, তবু বলি, টিনটিনকে নিয়ে টানাটানিটা না করলেই নয়। না, দীপকের শাস্তি পাওয়া দরকার। শর্মিলা হঠাৎ ফুঁসে উঠেছে। এখন ছেলে ছেলে করে কাঁদছে, অথচ একদিনই ছেলেকেই দীপক। আসলে কি জানিস, টিনটিনকে কেড়ে নিয়ে ও আমাকে জব্দ করতে চাইছে। আমি প্রাণ থাকতে টিনটিনকে ছাড়ব না। আমার এগেনস্টে ও যদি 5টা অ্যালিগেশন আনে, আমি ওর এগেনস্টে 50টা অ্যালিগেশন আনব। অনেক ইনসাল্ট সহ্য করেছি, আর নয়। যখন কম বয়স ছিল তখন অনেক সোশ্যাল ব্যারিয়ার ছিল। আমি এখন আর কিচ্ছুকে ভয় পাই না। অদিতি শর্মিলাকে দেখছিল। 20 বছর একসঙ্গে ঘর করার পরও পারস্পরিক সম্পর্কে এত বিতৃষ্ণা জমতে পারে? তাহলে সম্পর্ক কথাটার অর্থ কি? শিকড়বিহীন হয়ে শুধু ডালপালা ফুলপাতা মেলে দাঁড়িয়ে থাকা, অথবা দড়ির ওপর হাঁটা, ব্যালেন্স করতে করতে, সার্কাসের খেলার মতন? রাত্রে শোয়ার আগে কথাটা তুলল অদিতি, সরাসরি নয়, একটু বাঁকা পথে। নিরীহ মুখে সুপ্রতিমকে জিজ্ঞেস করল, হ্যাঁ গো, দীপকদার সেই কেসটার কি হলো? স্নান সেরে এসে চুল আঁচড়াচ্ছিল সুপ্রতিম। বলল, মামলা চলছে। কে শেষ পর্যন্ত মামলা করল, দীপকদা না শর্মিলা? শর্মিলা, তবে দীপকও ছাড়নেওয়ালা নয়, লড়ে যাবে। কি নিয়ে লড়বে? ডিভোর্স নিয়ে? দীপকদা কি ডিভোর্স দিতে চায় না? দীপক টিনটিনকে দিতে চায় না। ছেলের কাস্টাডি নিয়ে মনে হয় জোর টানাটানি চলবে। গরমকালে রাত্রে এ বাড়িতে মশারি টাঙানোর চল নেই। রাসায়নিক ট্যাবলেট রক্তচক্ষু মেলে সারা রাত মশা তাড়ায়। নতুন একটা ট্যাবলেট যন্ত্রে গুজে দিল অদিতি। সুইচ অন করে বলল, শর্মিলারই কিন্তু কাস্টাডি পাওয়া উচিত। কেন? কারণ ও টিনটিনের মা। ছেলেরা মায়ের কাছে থাকাই বেশি প্রেফার করে। সুপ্রতিম আলোর দিকে চিরুনি তুলে চুল খুঁজছে। বলল, দেখো কে পায়। দীপকদা যে জেদ করছে ছেলে নিয়ে সামলাবে কি করে? সন্ধেবেলা বোতল খুলে বসবে, ছেলের পরকাল ঝরঝরে হয়ে যাবে। ছাড়ো তো, যার ছেলে সে বুঝবে। আমাদের মাথা ঘামানোর কি দরকার? চালসে চশমা চোখে পড়ছে সুপ্রতিম। পাপাইয়ের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে? সোমবার ডেট দেবে। অদিতি আয়নার ভেতর দিয়ে সুপ্রতিমকে দেখছিল। চোখ না সরিয়ে বলল, দীপকদার ব্যাপারে আমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই বলছ? তোমার এতদিনের বন্ধু। কি আর করা যাবে, সম্পর্ক যদি না টেকে, বেটার পার্ট অ্যাজ ফ্রেন্ডস দ্যান লিভ টুগেদার অ্যাজ অ্যানিমালস। ওরা এখন দূরে থাকলেও শত্রু, কাছে গেলেও শত্রু। ইদানিং ওদের রিলেশনটা বড় তিক্ত হয়ে পড়েছিল। সুপ্রতিম হঠাৎ যেন একটু সচকিত হলো। তোমার হঠাৎ দীপকের ব্যাপারে এত উৎসাহ কেন? ইঁদুর বেড়াল খেলাটা আর পছন্দ হচ্ছিল না অদিতির। খড় গলায় বলে উঠল, তোমার উৎসাহ নেই? আমার? হ্যাঁ হ্যাঁ, তোমার। ন্যাকামি করছো কেন? শর্মিলা আজ দুপুরে এখানে এসেছিল। ঘরে বসে মুনি ঋষির মতো কথা বলছো, এদিকে 7 জায়গায় শর্মিলার কুচ্ছ গেয়ে বেড়াচ্ছ। তোমার লজ্জা করে না? ছি ছি।
শর্মিলা কি অপমানটাই না করে গেল আজ। হঠাৎ মিথ্যে ধরা পড়ে গেলে অসহায় অবস্থাতেও একটা রাগ আসে, মরিয়া কিন্তু অক্ষম রাগ। সিগারেট ধরে ফসফস টানল সুপ্রতিম, ঘষে ঘষে অ্যাস্ট্রেতে নেবালো। শর্মিলা এসেছিল, তুমি এতক্ষণ বলনি কেন? তুমিও তো বলনি। তুমি শর্মিলার বাড়িতে গিয়েছিলে, টিনটিনের স্কুলে গিয়েছিলে। একটা 50 বছরের লোক বোকামি করে বেড়াচ্ছ। বাজে কথা বলো না। শর্মিলা যা বলে গেছে সবই বুঝি ধ্রুব সত্যি? সত্যিটা কি তুমিই বলো না? পিঠে চেপে রেখেছ কেন? আমি তো সত্যিটা জানতে চাইছি। দেওয়ালে পিঠ থেকে যাওয়া বেড়ালের মতো খুনি চোখে তাকাচ্ছে সুপ্রতিম। নিঃশ্বাস ফেলছে জোর জোর। ঢকঢক করে গোটা জগের জল শেষ করল। বেড সুইচ টানল খাটের বাজুতে, পরাত করে আলো নিভিয়ে দিল। অন্ধকারে হিস হিস করে উঠেছে। যা করেছি ঠিক করেছি, যা ভালো বুঝেছি তাই করেছি। তোমার কাছে আমার কৈফিয়ত দিতে হবে নাকি? ফটাস করে আলো জ্বালিয়ে দিল অদিতি। ঘর অন্ধকার করছো কেন? মুখ দেখাতে লজ্জা করছে? স্থান কাল ভুলে হুঙ্কার দিয়ে উঠল সুপ্রতিম। আমাকে ঘুমোতে দেবে? গাধার খাটুনি খেটে আমায় তোমাদের অন্ন জোগাতে হয়। রাত দুপুরে করা আমার ভালো লাগে না। অদিতি ঝুম হয়ে গেল। ঝুম না, নিঝুম। পরদিন থেকেও সুপ্রতিম গুম। এক বিরক্ত বুলডগের মুখোশ এঁটে ঘোরাফেরা করছে বাড়িতে। সকালবেলা বেরিয়ে যায়, রাত করে ফিরে। ছুটির দিনেও আয়েশ আরাম ফেলে টোটো করতে চলে যায় কোথায়। ছেলেদের সঙ্গে যেচে কথা বলে না, বড় জোর চোয়াল ফাঁক করল, ব্যাস। পাপাই তাতাই বাবার এই মেজাজটা দেখেছে কয়েকবার, তারাও বাবাকে ঘাটাতে সাহস করে না। অদিতিকেই পুছতাছ করছে তারা। বাবা হঠাৎ আউট অফ ফোকাস কেন? এবার কি নিয়ে ফাইটটা হলো তোমাদের? অদিতি বিরস মুখে এড়িয়ে যায় প্রসঙ্গটা। বলবেই বা কি ছেলেদের? সুপ্রতিমের সঙ্গে ঝগড়া হলে সাধারণত অদিতি মিটিয়ে নেয়। বাড়ির ভেতর একটা হুতুম পেঁচা ঘুরে বেড়াবে, এটা কি খুব দৃষ্টিনন্দন দৃশ্য? তরল মেজাজের মানুষ হলেও সুপ্রতিমের মধ্যে একটা গোয়ার তুমিও আছে। এই ধরনের লোকেদের বাবা বাছা করে ঠান্ডা করতে হয়। এবার অদিতি তা করল না। তারও বুকের হাড় পাজরায় এক তপ্ত বাতাস জমাট বেঁধে আছে। হয়তো সুপ্রতিম নিছক বন্ধুকে সঙ্গ দেওয়ার উদ্দেশ্যেই শর্মিলার বাড়ি গিয়েছিল, বা টিনটিনের স্কুলে। দীপকদা তেমন বাকপটু নয়। সুপ্রতিমকে হয়তো জোর করেই ধরে নিয়ে গিয়েছিল দীপকদা। বন্ধুর জন্য সুপ্রতিম এ কাজ করতেই পারে, অন্যায় জেনেও। কিন্তু অদিতিকে গোপন করল কেন? সব থেকে বেশি অদিতির বুকে বেঁধেছে সেই রাতে সুপ্রতিমের নির্বিকার হাবভাবটা। সুপ্রতিমকে ওই স্তরের মিথ্যাচারী ভাবতে কি যে কষ্ট হচ্ছে অদিতির। এর মধ্যেই হেমেন এলেন একদিন, সঙ্গে একটি বছর 30-এর ছেলে। হেমেনের সঙ্গে মাঝে মধ্যেই এক আধটা চেলাচামুন্ডা আসে আজকাল। এই ছেলেটি নতুন, ছিপছিপে চেহারা, রোদে পোড়া ফর্সা রং, গালে সযত্নে লালিত এলোমেলো দাড়ি। চোখ দুটো সুন্দর, ভাসা ভাসা, মায়া মাখানো। সাদা চোস্তের ওপর নরম হলদে পাঞ্জাবি পরেছে ছেলেটি, কাঁধে শান্তিনিকেতনী ঝোলা ব্যাগ। প্রথম দর্শনেই ছেলেটিকে বেশ ভালো লেগে গেল অদিতির। খুন্তি হাতে ছুটে এসেছিল অদিতি। হেমেন সোফায় বাবু হয়ে বসে বললেন, দেখো রঞ্জন, এই সেই অদিতি মজুমদার। এক হাতে খুন্তি চালায়, অন্য হাতে কলম। অদিতি লাজুক হাসল। যা, আপনার না বাড়াবাড়ি। না ভাই, গল্প আমি সাকুল্যে গোটাচারেক লিখেছি। আর খুন্তি চালানো, আজ রান্নার লোক ছুটি নিয়েছে, তাই বাধ্য হয়ে। রঞ্জন বিনীতভাবে বলল, আপনার ফাইল গল্পটা আমার অসাধারণ লেগেছিল। রঞ্জনের কণ্ঠস্বরটিও ভারী উদাত্ত।
পুরনো হেমেন মামাকে স্মরণ করিয়ে দেয়। আবৃত্তি করে নাকি? রঞ্জন আবার বলল, তারপরেও আপনার কি একটা গল্প পড়লাম, কি যেন নাম। অদিতি হেসে ফেলল। নাম মনে নেই তো, তার মানে ভালো লাগেনি। না না, ওই গল্পটাও ভালো, তবে এক একটা গল্প মনকে সরাসরি বিদ্ধ করে। ফাটল গল্পটা সেরকম, মনে হয় কোথায় যেন একাত্ম বোধ করছি। জানেন, আমার এক কাকার গল্পটা পড়ে ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। কদিন ধরে বুক কামড়ে পড়ে থাকা দমচাপা ভাবটা ক্রমশ লঘু হয়ে আসছে। অদিতি হাসি মুখে বলল, এত প্রশংসা করলে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। কি খাওয়াবো বলুন, ঠান্ডা না গরম? গরম চা। হেমেনি উত্তর দিলেন। তোমার বড় পুত্রের পরীক্ষা শেষ হলো? হ্যাঁ, নিশ্চিন্ত। গতকাল প্র্যাকটিক্যাল হয়ে গেল। কি পরীক্ষা দিল আপনার ছেলে? পার্ট 2 বিএসসি। রঞ্জন বিমুগ্ধ চোখে তাকিয়েছে। আপনার এত বড় ছেলে আছে? দেখে কিন্তু একদম মনে হয় না। অদিতি ভ্রুকুটি হাসল। একটা নয়, আমার 2টো ছেলে আছে। ছোটজন সেকেন্ড ইয়ারে উঠবে। বিশ্বাস করুন, আপনাকে দেখে 35-এর বেশি মনেই হয় না। হেমেন গলা ফাটিয়ে হেসে উঠলেন। এরকম একটা কমপ্লিমেন্ট পেলে ওর চায়ে একটু বেশি করে চিনি দিও। অদিতি দ্রুত রান্নাঘরের কাজ শেষ করে চা নিয়ে এসে বসেছে। বড় প্লেটে সাজিয়ে দিয়েছে নোনতা বিস্কুট, চানাচুর, হিম শীতল সন্দেশ। চা খেতে খেতে হেমেন বললেন, রঞ্জনও কিন্তু খুব ভালো লিখছে এখন। একটা বিখ্যাত পত্রিকায় 2টো গল্প বেরিয়েছে। অদিতির ভুরুতে ভাঁজ পড়ল। আপনি রঞ্জন দাশগুপ্ত? লজ্জা লজ্জা মুখে মাথা চুলকল রঞ্জন। বাবা মা ওই নামটাই রেখেছেন। 2টো গল্পই আমি পড়েছি, স্বপ্নের নৌকা আর অঙ্ক দৌড়। ঠিক বলছি? রঞ্জন ঘাড় নাড়ল। অদিতি বলল, আপনি থাকেন কোথায়, এদিকেই? না, একদম উল্টো দিকে, বারাসাত। হেমেন বললেন, বারাসাতে ওদের একটা গ্রুপ আছে তরুণ লেখকদের। নিয়মিত বসে সকলে, গল্প পড়া হয়, আলোচনা হয়। ওদের গ্রুপের আরেকজনও খুব উঠছে, আনিসুর রহমান। আনিসুরের লেখা তুমি পড়েছ অদিতি? নামটা শোনা শোনা মনে হচ্ছে পড়েছি। হেমেন বললেন, এই রঞ্জন, আনিসুরকে একদিন এনো না এ বাড়িতে, তুমি তো চিনে গেলে। সে আনাই যায়। রঞ্জন অদিতিকে বলল, আপনিও একদিন আমাদের ওখানে চলুন না। যা, আমি কি তরুণ নাকি? জানেন, এই নভেম্বরে আমি 46-এ পড়ব। হেমেন হাসছেন। তারপর ক বছর তোমার 46 চলবে? কেন? বারে, মেয়েদের তো শুনেছি 30-এর পর থেকে 2-3 বছর পর পর একটা করে জন্মদিন হয়। হেমেন মামা, আপনি না? অদিতি হেসে বাঁচে না। দুটো ছেলে তাল গাছের মতো খাড়া দাঁড়িয়ে আছে, কোন ফাঁক দিয়ে বয়স লুকোবো? রঞ্জন বলল, তাতে কিছু এসে যায় না। আপনি যখন নতুন লিখছেন তখন আপনি তরুণী। সে আপনার বয়স 80 বছর হলেও আপনি তরুণ। কি হেমেন্দা, ঠিক কি না? গল্প গুজবে, হাসি ঠাট্টায় অন্তর ধুয়ে যাচ্ছিল অদিতির। প্রথম জ্যৈষ্ঠের উষ্ণতাও আর তত প্রখর লাগছে না। খোলা জানলা দিয়ে লাজুক লাজুক বাতাস আসছে মাঝে মাঝে। স্বপ্নের কুঠুরিটা খুলে যাচ্ছে অদিতির। লেখালেখির গল্প, গল্পের গল্প রূপকথা হয়ে অদিতিকে নিয়ে চলেছে কৈশোরের দরজায়, অথবা এক প্রমত্ত যৌবনে। হেমেন সোফার পা নাচাচ্ছেন। তারপর তুমি কিছু লিখলে? অনেকদিন কিন্তু তোমার গল্প শোনা হয়নি। অদিতি টিপ টিপ হাসল। পাপাইয়ের পরীক্ষার আগে একটা লিখেছিলাম, ফেয়ার করা হয়নি, পরে পড়ে শোনাবো। পরে কেন? আজই নয় কেন? রঞ্জন নড়ে চড়ে বসেছে। অদিতি বলল, না বাবা,
আপনারা বড় বড় সব লেখক, আপনাদের সামনে আমি গল্প পড়ব না। এরকম বললে তো আজই শুনতে হয়। হেমেন বললেন, নিয়ে এসো না, চটপট শুনিয়ে দাও। রঞ্জন আবার বারাসাত ফিরবে। গল্পটা কিছু হয়নি হেমেন মামা, আর একবার লিখতে হবে। আপনি ঠিক আমার ছোট বোনের মতো করছেন। কি ভালো গান গায়, কেউ শুনতে চাইলেই বলে আইসক্রিম খেয়ে গলা ভেঙে গেছে। চাপের মুখে অদিতিকে আনতেই হলো গল্পটা। সবে পাতাখানেক পড়েছে, দস্যুর মতো হাজির হলো তাতাই। ঢুকেই অতিথিদের দেখে তার মুখ শুকিয়ে আমসি। হেমেন বললেন, কি ছোট মাস্টার, এমন ভগ্নদূতের দশা কেন? কেঠো হাসি হাসল তাতাই। আপনারা টিভি খোলেননি? ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা দেখাচ্ছে। ওহো, তাই তো। রঞ্জন ঘড়ি দেখল, 8টায় আরম্ভ হওয়ার কথা না? তাতাই প্রায় ঝাঁপিয়ে পড়ল। আপনি দেখবেন? দেখলে হতো, কিন্তু তোমার মার গল্পটা যে শুনছি ভাই। তাতাই একবার আর চোখে তাকালো অদিতির দিকে। খেলাটা দেখে নিয়ে শুনুন। না, তাহলে আমার দেরি হয়ে যাবে। কাল সকালে তো রিপ্লে দেখাবে, তখন দেখে নেব। হেলেঞ্চা পাতা খাওয়া মুখ হয়ে গেল তাতাইয়ের। গ্যাঁট হয়ে বসে পড়েছে সোফায়, উসখুস করছে। টেবিলে পড়ে থাকা চানাচুর থেকে ঘন ঘন বাদাম তুলে খাচ্ছে। হেমেনের বোধ হয় প্রাণে দয়া জাগল। বললেন, আমরা কি অন্য কোথাও বসে গল্পটা শুনতে পারি না অদিতি? ছোটে মাস্টার নয় খেলা দেখুক। অদিতি এক মুহূর্তে চিন্তা করল, ছেলেদের ঘরে গিয়ে বসা যায়, সেখানে আবার পাপাই এসে পড়তে পারে। নিজেদের ঘরে বসবে? তাই বসল। খাটের ওপর জমিয়ে বসেছেন হেমেন, পাশে রঞ্জন। তাদের মুখোমুখি বসে গল্পটা পড়ছিল অদিতি। পড়তে পড়তে টের পেল সুপ্রতিম ফিরেছে। দরজায় এসে দাঁড়ালেও একবার। হেমেনের সঙ্গে চোখাচোখি হতে সৌজন্যের হাসি হেসে সরে গেল। ছেলের পাশে বসে টিভি দেখছে। রঞ্জন উচ্ছ্বসিত প্রশংসা করল লেখাটার। হেমেন মামা অতটা না। রঞ্জনের মতে গল্পটা বড় কোনো পত্রিকায় পাঠানো উচিত। হেমেন মামা চান গল্পটা আর একবার লিখুক অদিতি। পুরনো বান্ধবীর সঙ্গে দেখা হওয়ার পর লেখিকা যে অনুভূতিটা নিয়ে ফিরছে, সেটা আরও তীব্র হওয়া প্রয়োজন। রঞ্জন গল্পের কোনো বদল চায় না, অতি স্বাভাবিক সমাপ্তিতেই সে বেশি অভিভূত। আলোচনা করতে করতে রাত গড়িয়ে গেল। হেমেনরা উঠলেন রাত 9:30টায়। খুশি খুশি মেজাজে খাবার থালা সাজাচ্ছে অদিতি। তখনই বিস্ফোরিত হল সুপ্রতিম, পাপাই তাতাইয়ের সামনেই। আমি জানতে চাই এসবের অর্থ কি? যে কেউ আসবে, বেডরুমে ঢুকে যাবে, আমার বাড়ির কি একটা প্রাইভেসি নেই? অদিতি বিমূঢ়। তাতাই খেলা দেখছিল, তাই একদিন একটু ঘরে বসে গল্প পড়েছি। হেমেন মামা প্রায় আমাদের ঘরেরই লোক। ওসব হেমেন মামা ফেমেন মামা বুঝি না। ওই যে সখী সখী চেহারার দেড়েল ছেলেটা খাটে উঠে বসেছিল, সেও কি ঘরের লোক? অদিতি তপ্ত হলো এতক্ষণে। ঘরে কি আজ প্রথম বাইরের লোক ঢুকলো? তোমার সৌমেন তথাগতরা এসে কি সারাক্ষণ ড্রয়িং রুমে বসে থাকে? আমার বন্ধুদের সঙ্গে ওই রাস্তার হ্যাগার্ডদের তুলনা? সমস্ত বাড়াবাড়ির একটা লিমিট থাকা উচিত। ফের যদি কোনোদিন আমার ঘরে বাইরের লোক ঢোকাতে দেখেছি। অদিতি অপমানে ম্লান হয়ে গেল। সাংসারিক তুচ্ছ কারণে বহুবার অজস্র বিবাদ হয়েছে তাদের। এইটুকু ফ্ল্যাটে পাপাই তাতাইয়ের কাছে তার সবসময় আড়ালও থাকে না, তা বলে এই ভাষায় কথা বলবে সুপ্রতিম? এত অকিঞ্চিতকর কারণে? চেনা মানুষ কি তবে এমন অচেনা দানব হয়ে যায়? মলিন মুখে ছেলেদের খেতে দিল অদিতি, সুপ্রতিমকেও। পাপাই তাতাই গম্ভীর। সুপ্রতিমের ভ্রুক্ষেপ নেই, খাচ্ছে সে।
শব্দ করে করে স্টিলের থালায় মাংসের হাড় ঢুকল, চুষে চুষে নরম শ্বাসটুকু বার করে নিল। ল্যাংড়া আমের আঁটি নিপুণভাবে শেষ করে তৃপ্তির উদ্গার তুলেছে। খাওয়ার শেষে বিছানায় নিঃসারে শুয়ে আছে অদিতি। বাইরে একটা নিষ্করুণ গুমট, ঘরেও পাখার হাওয়াতেও ঘাম জমছে গায়ে, থস থস করছে দেহ। আলো নিভিয়ে সুপ্রতিম ঠেলল অদিতিকে। এই! অদিতি কাঠ হয়ে রইল। সুপ্রতিম টানল অদিতিকে। খুব রাগ করেছ? নিজেকে আরো শক্ত করল অদিতি। অদিতির মাথা মুখের খুব কাছে নিয়ে এলো সুপ্রতিম। অভ্যস্ত নিঃশ্বাস প্রবাহে অভ্যস্ত উত্তাপ বৃদ্ধি পাচ্ছে ক্রমশ। কোমল জড়ানো স্বরে সুপ্রতিম বলল, রাগ করো কেন? তুমি আমাকে একদিন অপমান করেছিলে, আমি তোমাকে কাউন্টার ইনসাল্ট করে দিলাম, কাটাকুটি হয়ে গেল। অদিতির রক্তস্রোত থেমে গেছে অকস্মাৎ। নিজের মিথ্যে আর অন্যায়ের সঙ্গে অদিতির আজকের সরল উচ্ছ্বাসকে এক দাঁড়িপাল্লায় বসাতে চাইছে এ কোন সুপ্রতিম? 23 বছর পরেও পরিচিত ঘ্রাণ কেন আজ অজানা লাগে? অদিতি ছাড়িয়ে নিল নিজেকে, পাশ ফিরে শুল, ভাঙা স্বরে বলল, ঘুমো। অধ্যায় 10। সকালে পাখিকে ছোলা দিতে গিয়ে শিউরে উঠল অদিতি। ব্যালকনিতে ছড়িয়ে আছে অজস্র ছোট ছোট পালক। খাঁচা ঢাকার কাপড় মেঝেতে লুটোচ্ছে। টিয়া টলছে খাঁচায়, বাডানায় তার গভীর ক্ষত। সবুজ শরীরে ছোপ ছোপ রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। মেরেই দিল পাখিটাকে। সুপ্রতিমের সঙ্গে অদিতির সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। বিশেষ প্রয়োজন ছাড়া পরস্পরের সঙ্গে কথা হয় না। যাও বা হয় ভাব বাচ্চে, ক্রিয়াপদবিহীন। অফিসে যাওয়ার আগে সুপ্রতিম হয়তো চেঁচিয়ে বলল, মোজা। রান্নাঘর থেকে অদিতি উত্তর দিল, আলনার পেছনে। রাত্রে হয়তো সুপ্রতিম প্রশ্ন করল, কখন খেতে বসা হবে? অদিতি জবাব দিল, টেবিলে বসলেই দেওয়া হবে। কখনো আবার সরাসরিও নয়, কথা চলছে ছেলেদের মাধ্যমে। তাতেই জিজ্ঞেস করতো, ছোট পিসির বাড়িতে কি অফিস থেকেই চলে যাবে না এখানে এসে যাবে? পাপাই বলে দে রিঙ্কির জন্মদিন পরশু, কাল ভেবে ডিসাইড করা হবে। ছোট্ট একটা ঝাপটাও অনেক সময়ে বুকের পাষাণ ভার নামিয়ে দেয়। অদিতি সব ভুলে আর্তনাদ করে উঠল, এই শুনছ? শিগগিরই একবার এদিকে এসো। ঘুম চোখে দৌড়ে এসেছে সুপ্রতিম। পাখির রক্তাক্ত দশা দেখে তারও চক্ষু স্থির। নিজের অজান্তে অদিতি খামচে ধরেছে সুপ্রতিমকে, থরথর কাঁপছে। কি হবে এখন? ও কি মরে যাবে? সুপ্রতিম খাঁচার কাছে গিয়ে ঝুঁকে দেখছে পাখিটাকে। দায়িত্বশীল অভিভাবকের মতো বলল, অত ভেঙে পড়লে চলবে, কিছু তো একটা করতেই হবে। কি করব? খাঁচার দরজা খুলল সুপ্রতিম। পাখিকে একবার ছুতে গিয়েও হাত সরিয়ে নিল। ইস, জোর চোট লেগেছে, মারলো কি করে বলো তো? অদিতি প্রায় কেঁদে ফেলল। বুঝতে পারছি না, কিছু একটা করো প্লিজ। এই হলো গিয়ে পাখি পোষার বখেরা। কতবার বলেছি, পুষতে হলে অ্যালসেশিয়ান পোষো, ডোবারম্যান পোষো, কেউ গাছে ঘেঁষতে পারবে না, তা নয় পাখি। যাও একটা পরিষ্কার তোয়ালে নিয়ে এসো। হন্তদন্ত হয়ে ছুটল অদিতি। তোয়ালের সঙ্গে সঙ্গে পাপাই তাতাইকেও ঘুম থেকে তুলে এনেছে। সন্তর্পণে পাখিটাকে তোয়ালেতে তুলে নিয়েছে সুপ্রতিম। ঘুরিয়ে ফিরিয়ে আঘাতটা দেখছে। অদিতির টিয়া একেবারে নির্জীব, গলায় শব্দ নেই। একবার করে তাকাচ্ছে আর চোখ বুজে ফেলছে। পাপাই বলল, ও বাঁচবে না, খাবি খাচ্ছে। তাতাই বলল, না না, বেঁচে যাবে।
চোরটা ডানার ওপর দিয়ে গেছে। পাখিদের ডানাটাই আসল। মোটেই না, ডানা ছাড়াও পাখি বাঁচতে পারে। মেন হলো বডি, হার্ট, লাংস, ব্রেন, অ্যাবডোমেন। শরীরের কোথাও তেমন ইনজুরি হয়নি। স্টিল, ডানা চলে গেলে পাখির আর পাখিত্ব রইল কি? সুপ্রতিম বলল, তর্ক থামিয়ে কাজের কাজ কিছু কর। তোর মায়ের ড্রেসিং টেবিলের ড্রয়ারে আমাদের কোম্পানির অ্যান্টিসেপটিক ক্রিম আছে, জলদি নিয়ে আয়। তার আগে একটু ডেটল দিয়ে ওয়াশ করে নিলে ভালো হতো না বাবা? না বাবা, ডেটলে ভীষণ জ্বালা করবে, তার থেকে গরম জল দিয়ে পরিষ্কার করে নেওয়া ভালো। সুপ্রতিম বলল, আমাদের ক্রিম লাগালে জল ডেটল কিচ্ছু লাগে না। তুমি যাও তো, ক্রিমটা নিয়ে এসো তো। দিশেহারা অদিতি ছুট্টে ক্রিম নিয়ে এলো। পাখির পরিচর্যা চলছে। বাপ আর দুই ছেলে মিলে ওষুধের প্রলেপ লাগাচ্ছে পাখির ডানায়। অবিরাম মন্তব্য চলছে। ডাক্তারি শাস্ত্র এমনই একটা বিষয় যাতে প্রতিটি মানুষেরই অগাধ জ্ঞান। তবে একজনের সঙ্গে আর একজনের জ্ঞান কিছুতেই মিলতে চায় না। একজন যদি বলে ব্যান্ডেজ করে দাও, অন্যজন বলে খোলা থাকাই ভালো। পাপাই বলল, বেবি ডোজের অ্যান্টিবায়োটিক খাওয়ানো উচিত। তাতাই বলল, পেন কিলার। ছেলেদের মতে পাখিকে এক্ষুনি কোনো ভেটেরিনারি ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত। সুপ্রতিমের মত, কিচ্ছু লাগবে না, তার ক্রিমেই পাখির ক্ষত শুকিয়ে যাবে। বরং আয়রন টনিক ড্রপার করে খাইয়ে দেওয়া হোক, রক্ত তৈরি হবে তাড়াতাড়ি। পশু পাখি জীবজন্তু স্বভাব চরিত্র সম্পর্কেও বাপ ছেলেদের পাণ্ডিত্য কম নয়। সবাই অভিজ্ঞ মতামত জানাচ্ছে। পাপাই ব্যালকনির গ্রিলটাকে এবকুল পোয়ারের মতো তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করল। এইটুকু ফাঁক দিয়ে বেড়াল ঢুকলো কি করে? আমার মনে হয় বেটা কোনোভাবে বাড়ির ভেতরেই ছিল। কি বুদ্ধি! তাতাই ভেঙচে উঠল, ভেতরে থাকলে বাইরেই বা গেল কি করে? বিড়াল কি দরজার ছিটকিনি খুলে ব্যালকনিতে এসেছিল? বিড়ালের বডি খুব ফ্লেক্সিবল হয়, এইটুকু সরু ফাঁকের মধ্যে দিয়েও গলে আসতে পারে। সুপ্রতিম বলল, আমি শিওর বিড়াল যখন অ্যাটাক করে পাখিটা নির্ঘাত গাধার মতো ঘুমোচ্ছিল, না হলে একটা চিৎকার টিৎকার অন্তত করত। খাঁচার বাইরে থেকে মারল কি করে বলো তো? পাখিটা নিশ্চয়ই সাইডে ছিল, ইজিলি থাবা মেরে দিয়েছে। বিড়ালের থাবা খুব সুইফট চলে। ইনফ্যাক্ট ডোমেস্টিক অ্যানিমেলের মধ্যে বিড়ালই সব থেকে ফাস্ট মুভিং ক্রিয়েচার এবং সব থেকে শয়তান, সাংঘাতিক বেইমান। তুই একটা বিড়ালকে বেবি অবস্থা থেকে দুধটা মাছটা খাইয়ে বড় কর, দেখবি চান্স পেলে তোর কিচেনই সাফ করে দিচ্ছে। চোখে চোখে কেমন তাকিয়ে থাকে লক্ষ্য করিসনি? সবসময় কেমন বেপরোয়া অ্যাটিটিউড। অদিতি নির্বাক শুনছিল, তার আর্দ্র চোখ পাখিতে স্থির। আহত টিয়াকে দেখার পর থেকেই হাত পা কেমন অসাড় হয়ে গেছে তার। স্বামী ছেলেরা খুব যত্ন করেই পরিচর্যা করছে পাখির। পাখি শুদ্ধ খাঁচাটাকে ফ্ল্যাটের অন্দরে নিয়ে এসেছে। পাখিটাকে ছুতে কিছুতেই সাহস হচ্ছিল না অদিতির। কাজে মন বসছে না। বুকের ভেতর টিপটিপ করছে একটা কষ্টের দানা। ঘুরে ফিরে অদিতি দেখে যাচ্ছে টিয়াকে। নড়ে না টিয়া, ঝিমিয়ে আছে। বড় মায়া, বড় মায়া। অফিস থেকে বেরোনোর আগে সুপ্রতিম অদিতির কাঁধে হাত রাখল। মন খারাপ করো না, তোমার পাখি ঠিক হয়ে যাবে। আশ্চর্য, অত বড় আঘাতটাও সামলে উঠল অদিতির টিয়া, বেঁচেও গেল। সুপ্রতিমের মলমের গুণেই হোক, অদিতির মায়ার টানেই হোক, কি পাপাই তাতাইয়ের দেখভালেই হোক, অথবা নিজেরই জীবনী শক্তির জোরে একটু একটু করে সুস্থ হয়ে উঠল টিয়া। ক্ষত শুকলো, নিস্তেজ পাখি চাঙা হলো ধীরে ধীরে। প্রথম দুদিন টিয়া মুখ তোলেনি। কিছু ড্রপারে করে তাকে গ্লুকোজের জল খাইয়ে টিকিয়ে রাখল তাতাই। তৃতীয় দিন থেকে ক্ষুধা তৃষ্ণার বোধ জাগল টিয়ার। নিজে নিজেই ঠোঁট ছোয়ালো ছাতুতে। তার ডানা বেশ কমজোরি হয়ে গেছে।
তবু নাড়ে মাঝে মাঝে, একটুখানি ছড়িয়ে রেখে দ্বারে উঠে বসে। শেষে একদিন স্বরও বেরোল, কর্কশ নিনাদ, তবু কি মধুর, যেন শুধু ডাক নয়, বেঁচে থাকার এক প্রবল ঘোষণা। টিয়ার আততায়ীকে শনাক্ত করেছে তাতাই পরদিনই। সেটা এক চ্যাপ্টামুখ হুলো বিড়াল। গোটা বিল্ডিং কমপ্লেক্সে তার প্রবল দাপট। অনেক ফ্ল্যাটই তার ডাকাতির জ্বালায় অতিষ্ঠ। তবে সে হুলো সেদিন রাত্রিরে পুরোপুরি রেহাই পায়নি। টিয়াও তার চোখের নিচে ঠোক্কর মেরে গর্ত করে দিয়েছে। তাতাই স্থির করেছে হুলোটাকে দেখতে পেলেই পেটাবে। পাখির চিন্তায় অদিতি কদিন লেখা নিয়েও বসতে পারেনি। দুপুর হলে ব্যালকনিতে দাঁড়িয়ে থেকেছে চুপচাপ। সে সময় হুলোটাকে অনেকবার চোখে পড়েছে তার। গালে একটা কুৎসিত ঘা নিয়ে বিমর্ষ মুখে পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়ায়। কখনো বা উল্টো দিকের ফ্ল্যাটের কার্নিশে মুখ গুজে বসে থাকে। বিড়ালটার জন্য অদিতির কেমন মায়া হয়। আহারে, বেচারা নিজেও জানে না তার আচরণ কত নির্মম। কি করবে বেড়াল? পাখির সঙ্গে চিরকাল যে তার খাদ্য খাদকের সম্পর্ক, সেই চোখেই তো সে দেখে এসেছে পাখিকে। মগজহীন বেড়ালটা যদি বুঝতো তাদের আদি বাসভূমি বন জঙ্গল সৃষ্টি হয়েছে ওই পাখিরই ঠোঁটে ঠোঁটে। অদিতি ছোট ছেলেকে বলে, বিড়ালটাকে মারিস না রে তাতাই, ও ওর মতোই থাক। ও কি বোঝে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ? সুপ্রতিম শুনে হাসে খুব, বলে, এবার তুমি ওই বেড়ালের চিকিৎসা তো নেমে পড়বে নাকি? বলো তো অফিস থেকে আরো কয়েকটা ক্রিম নিয়ে আসি। সুপ্রতিমের সঙ্গে অদিতির সম্পর্ক আবার মসৃণ। ছোট্ট একটা ঢেউ এসেছিল, ফিরে গেছে। সংসার তো এরকমই, ঢেউ আসে, ফেনা রেখে চলে যায়। ফেনাও শুকোয় ক্রমশ, পড়ে থাকে সিক্ত বেলাভূমি। আবার সেখানে নিশ্চিন্তে পা ফেলে মানুষ। বালুতট প্রতীক্ষা করে নতুন ঢেউয়ের। অদিতি এক সামান্য মানবী মাত্র, তার ক্ষেত্রেই বা এর ব্যতিক্রম ঘটবে কেন? সবকিছুই নিয়ম মতো চলছে। আবার লিখছে অদিতি। হেমেন একদিন এসে একটা গল্পও নিয়ে গেলেন, বড় কোনো পত্রিকায় পাঠাবেন। সুপ্রতিম টুক করে 2.5 দিনের জন্য রাঁচি ঘুরে এলো। তাতাইয়ের এখনও গরমের ছুটি চলছে, কিন্তু সারাদিনেই তার টিকি পাওয়া মুশকিল। পাপাই সামনের সপ্তাহে বন্ধুদের সঙ্গে দার্জিলিং বেড়াতে যাচ্ছে দিন 10 জন্য। মাঝে হঠাৎ এক রবিবার সন্ধেতে সুজাতা বাড়ি খুঁজে খুঁজে হাজির, মেয়ে নিয়ে। সারা সন্ধে আড্ডা মেরে গেল অদিতি সুপ্রতিমের সঙ্গে। খুব হাহা হিহি করল। সুপ্রতিমের মুখে অদিতির গল্প লেখার গল্প শুনে সুজাতা এই মারে তো সেই মারে। কি অসভ্য রে তুই, আমাকে সেদিন বলিসনি কেন? দে দে তোর লেখাগুলো দে, পড়ে ফেরত দেব। সুজাতার মেয়েটাও দারুণ সপ্রতিভ, চোখে মুখে কথা। তাতাইয়ের মতো বক্তৃতাবাজও মুনিয়ার কথার তোড়ে কাহিল। অদিতিকেও কম অপ্রস্তুতে ফেলল না মেয়েটা। ও মাসি, তুমি কি নিষ্ঠুর গো, পাখিটাকে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছ? সুপ্রতিমের খুব মজা লেগেছে শুনে। বন্দি থেকে থেকে ও পাখির কি আর ওড়ার ক্ষমতা আছে? খাঁচা খুলে ছেড়ে দিলেও 2 পা গিয়ে মুখ থুবড়ে পড়বে। এবছর জোর বর্ষা নেমেছে। গ্রীষ্মের তীব্র দাহের পর বর্ষা এবার একটু দেরিতেই এলো। আকাশ এখন সর্বক্ষণই শিশে বরণ। মেঘের ভারে নেমে এসেছে নিচে। দেরিতে আসার ঘাটতি বর্ষা পুষিয়ে দিচ্ছে পুরো মাত্রায়। একের পর এক নিম্নচাপ চলছে। টানা বৃষ্টিতে পথঘাট থই থই। এক এক সময় কলকাতাকে ভেনিস বলে ভ্রম হয়। শুধু রাস্তায় গন্ডোলাই নেই, এই যা। সূর্য এখন এক নিরুদ্দিষ্ট নক্ষত্র। এই বুঝি কাগজে টিভিতে তার সন্ধান চেয়ে ছবি বেরোয়।
বৃষ্টির বিকেলে সুপ্রতিমের আধ ভেজা শার্ট প্যান্ট ইস্ত্রি চালিয়ে শুকিয়ে নিচ্ছিল অদিতি। সুপ্রতিমরা নতুন এক শ্যাম্পু ছাড়ছে বাজারে। সেই উপলক্ষে কাল সন্ধেবেলা বড় সড়ো পার্টি দিচ্ছে কোম্পানি, সঙ্গে ফ্যাশন প্যারেড। চুল ফাঁপিয়ে নিতম্ব দুলিয়ে হাঁটবে সুন্দরীরা। অনুষ্ঠানে এই শার্টটাই পরে যেতে চায় সুপ্রতিম। মোড়ের ইস্ত্রিওয়ালাটা বসছে না কদিন, সে বোধহয় সূর্যের খোঁজে গেছে। ডোরবেল বাজল। দরজা খুলে অবাক হয়েছে অদিতি। দাদা এসেছে। এই বর্ষায় দাদা? অলোকেশের এক হাতে ভেজা ছাতা, অন্য হাতে প্লাস্টিকের প্যাকেট, বগলে পেটমোটা চামড়ার ব্যাগ। ঈষৎ অপ্রস্তুত মুখে হাসল অলোকেশ। চমকে গেলি তো? অনেকদিন আমহা স্ট্রিটের বাড়িতে যাওয়া হয়নি অদিতির। শেষ গিয়েছিল মাস দুয়েক আগে। দাদা সেদিন বাড়ি ছিল না। ছুটির দিনে কোনো এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিল। দাদাকে দেখে অদিতি খুশি হলো। বলল, চমকানোর তো কথা, এরকম বৃষ্টি মাথায় করে কেউ আসে? কি করি, তুলতুলিটার ইউনিভার্সিটি বন্ধ, বহুদিন তোদের খোঁজ খবর পাই না। অলোকেশের ছাতা বাথরুমের সামনে মেলে দিয়ে তোয়ালে এনে দিল অদিতি। নে, আগে ভালো করে মাথা মোছ। এই সেদিন পা ভাঙলি, এই জল কাদায় আবার। অলোকেশ বোনের বাড়িতে আসে কম, তবে এলে কখনো খালি হাতে আসে না। প্লাস্টিকের ঠোঙা অদিতির হাতে দিয়ে বলল, হাঁটু আমার পুরো সেরে গেছে। আয়, আমরা ভাই বোনে আজ একটু বেগুনি আলুর চপ খাই। তোর ছেলে দুটো কোথায় গেল? এই বিকেলে ওরা বাড়ি বসে থাকবে? কোথায় চড়ে বেড়াচ্ছে। পাপাইটা তো আবার সোমবার দার্জিলিং যাচ্ছে। বর্ষায় দার্জিলিং যাচ্ছে? কি রে? কোথায় কখন ধস নামে, রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। আমারও তো সেই চিন্তা। কে শোনে বর্ষায় নাকি দার্জিলিংয়ের চার্মই আলাদা। কি চার্ম? সেই ওরাই জানি। বস, চা করে আনি। আমার রান্নার মেয়েটা এবেলা বোধহয় ডুব মারল। তোয়ালেতে মুছে ব্যাগ সেন্টার টেবিলে রাখলো অলোকেশ। ঘষে ঘষে মাথা মুছছে। সোফায় বসেও উঠে দাঁড়ালো। হাত বুলিয়ে দেখল সোফা ভিজছে কিনা। ভেজেনি। নিশ্চিন্ত হয়ে হেলান দিয়েছে। গ্যাসে জল বসিয়ে ভাবছিল অদিতি, দাদা তো কারণ ছাড়া এই বাড়িতে বড় একটা আসে না। এই দুর্যোগের দিনে যখন এসেছে, দরকারটা নিশ্চয়ই জরুরি। মুখটা শুকনোও লাগছে যেন। অদিতি গলা তুলল, তুই কি অফিস থেকে আসছিস? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তোর এখানে আসবো বলে। তাহলে তো তোর খিদে পেয়েছে, কটা লুচি ভেজে দিই? না না, তোকে আর হাঙ্গামা করতে হবে না, মুড়ি থাকলে দে। সামান্য অস্বস্তিতে পড়ল অদিতি। এ বাড়িতে তার দুই ছেলের কেউই মুড়ি ছোঁয় না। বাঘের ঘাস খাওয়ার মতো সুপ্রতিম 9 মাসে 6 মাসে খায়। তার জন্য এই বর্ষার দিনে ঘরে মুড়ি কিনে রাখার কোনোই মানে হয় না। অদিতি আবার বলল, লুচি ভেজে দিই না, সেই কখন ভাত খেয়েছিস। ঘরে বুঝি মুড়ি নেই? দু এক মুহূর্তের উত্তরের প্রতীক্ষায় থেকে অলোকেশ বলল, তোকে ব্যস্ত হতে হবে না, চা তেলে ভাজা নিয়ে চলে আয়। তোকে একটা জিনিস দেখাতে এসেছি। কি জিনিস? আছে, আয় না। পলকের জন্য বুকটা ছ্যাঁত করে উঠল অদিতির। দাদা যখনই কোনো কাগজ সই করাতে আসে, এই ভাষাতেই কথা বলে, এরকমই নরম সুরে। মার একটা এনএসসি ছিল না, ম্যাচিওর করল। সুপ্রতিম নেই আন্দাজ করেই কি এই বিকেলবেলা? ছোট শ্বাস ফেলল অদিতি। নিজের দাদার সঙ্গে এই তিক্ততা আর ভালো লাগে না। বড় প্লেটে তেলে ভাজা সাজিয়ে চা নিয়ে দাদার সামনে বসলো অদিতি। দেখি কি জিনিস? দেখাচ্ছি। নিচু হয়ে গোটানো প্যান্টের ভাঁজ খুলছে অলোকেশ। তোদের এখানে এবার জল জমেনি দেখছি। কর্পোরেশনের দয়া হয়েছে, রাস্তা উঁচু করে দিয়েছে। আমাদের ফ্ল্যাটের পিছনেই এখন কাউন্সিলর থাকে যে।
তাই বল। তোদের রাস্তা তো ডুবে আছে, তোর বাড়িতে এবার জল ঢোকেনি? অলোকেশ পলকের জন্য স্থবির। কতদিন বারণ করেছি না খুকু, তোর বাড়ি করবি না। অদিতি আলুর চাপে কামড় দিয়ে বলল, বাহ, বাড়ি তো তোরই, বললেই দোষ। না খুকু, ওটা আমাদের বাড়ি, তোরও আমারও। অলোকেশ বড় একটা নিঃশ্বাস টানল। কাগজে কলমে লেখাপড়া না করা থাকলে কি অধিকার চলে যায়? বাড়ি সারাই টারাই করার জন্য অফিসের লোন নিতে অনেক প্রবলেম হয়, তাই আমার নামে। যুক্তি না ভাবের ঘরে চুরি? অদিতি খুঁজ করে খোঁচা দিল। বাড়ি কিন্তু তুই একবারও সারাসনি দাদা, ওসব কথা থাক, কি দেখাবি বলছিলি দেখা। অলোকেশ ঝিম মেরে গেল। ঝমঝম বৃষ্টি নেমেছে আবার। চায়ের কাপ হাতে ব্যালকনির দিকে তাকিয়ে রয়েছে অলোকেশ। ব্যালকনির এপাশে ছোট্ট প্যাসেজে পাখির খাঁচা ঢুকিয়ে রাখা আছে, সেদিকেও দৃষ্টি ফেলে রাখল কিছুক্ষণ। কাপ নামিয়ে ফোলিও ব্যাগটা টেনে এনেছে কোলে। চেন খুলে একটা বাদামি কাগজের মোটা প্যাকেট বার করল। অদিতি জিজ্ঞেস করল, কি ওটা? খুলে দেখ। মোড়ক খুলতেই জোর এক ঝাঁকুনি খেয়েছে অদিতি। খাতা, খাতা, তার সমস্ত পুরনো গল্প লেখার খাতা, স্কুলের কলেজের। খাতার নিচে তার স্কুল কলেজের ম্যাগাজিনও আছে কয়েকটা। অদিতি বিহ্বল স্বরে বলল, কোত্থেকে পেলি এগুলো? অলোকেশের মুখে মেঘলা বিকেলের হাসি। তুই আবার লেখা ধরেছিস? মার কালো ট্রাঙ্কে গাদা হয়ে পড়েছিল, খুঁজে খুঁজে বার করলাম। দ্রুত হাতে একের পর এক খাতা উল্টোচ্ছে অদিতি। কোনো পাতায় শুধুই কাটাকুটি, কোথাও বা অপটু হাতে আঁকা মেয়েলি মুখের ছবি, দেখে কার্টুন মনে হয়। তলায় কোনো বান্ধবীর নাম। কোনো পাতায় একই লাইন ২০-২৫ বার লেখা। কবিতা, গল্প, উপন্যাসের ছক। পাশে পাত্রপাত্রীদের সম্ভাব্য চেহারা আর গুণাগুণ। একটা পাতায় অতিকায় হরফে অদিতিরই হাতে লেখা, অদিতি তুই একটা হাদি, তোর দ্বারা লেখা হবে না। কলেজ ম্যাগাজিনে কুয়াশা গল্পটাও রয়েছে। অদিতি আঙুল বোলাচ্ছে পাতায়, অক্ষরগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। অক্ষর না প্রাণ, অক্ষর না সময়, অক্ষর না স্মৃতি। সময়ের সঙ্গে সঙ্গে পাতারা বিবর্ণ, হলদেটে, নীল কালির আঁচড় ফিকে অনেক, তবুও কি মুখর। অসংখ্য স্মৃতি ছুটে এলো টগবগিয়ে, তীর তীর করে, দুলতে দুলতে। অদৃশ্য এক কুবো পাখি ডেকে চলেছে বুকে, কুব 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 কুব। অলোকেশ মৃদু স্বরে বলল, তুই খুশি হয়েছিস খুকু? অদিতি চোখ তুলল। দাদাকে দেখছে অপলক। ৫৩ বছরের দাদাকে নয়, ১৪ বছরের দাদাকে। টিফিনের পয়সা বাঁচিয়ে বোনের জন্য হজমিগুলি এনেছে দাদা। খাওয়ার শেষে কাগজ চাটছে বোন। ৬ বছরের মেয়ের মতো কাঁধ পর্যন্ত ঘাড় হেলিয়ে দিল অদিতি। আধফোঁটা স্বরে বলল, শুধু এটা দেওয়ার জন্য এই দুর্যোগের দিনে তুই এত দূর ছুটে এলি? ভেবেছিলাম তুলতুলির হাত দিয়ে পাঠিয়ে দেব। অলোকেশও যেন অনেকটা বছর পিছিয়ে গেছে। বলল, তোর জন্য হঠাৎ বড় মন কেমন করছিল রে। ভাবলাম কতদিন তোকে নিজে হাতে কিছু দিইনি, তোর কাছ থেকে শুধু নিয়েই গেলাম। অদিতির চোখে এক অসহ্য চাপ। এই বুঝি ফিনকি দিয়ে জল বেরিয়ে আসে। ছোট মামাও সেদিন বলছিল তুই নাকি খুব ভালো লিখছিস। তুলতুলিও তোর কথায় পঞ্চমুখ। আমি ছাপোষা মানুষ,
সাহিত্য টাহিত্য অত বুঝি না, তবু শুনলে বুকটা ফুলে ওঠে। সময়টা হারিয়ে ফেলেছিলি, ফিরে পেয়েছিস, লেখ, আরও লেখ। অলোকেশ উঠে পড়েছে, ভিজে ছাতা হাতে ঝুলিয়ে নিল। চিমসে যাওয়া ফোলিও ব্যাগ আবার চেপেছে বগলে, ফিরে যাচ্ছে। দরজায় দাঁড়িয়ে অদিতি দেখছিল দাদাকে। ধীর পায়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে দাদা। অদিতি চিৎকার করে একবার ডাকতে চাইল অলোকেশকে, সেই শৈশবের স্বরে। স্বর ফুটল না। ল্যান্ডিকের বাঁকে হারিয়ে গেল অলোকেশ, অদিতির গরিব স্বার্থপর দাদা। বৃষ্টি নেই, ফ্ল্যাটময় ফিরে বেড়াচ্ছে এক স্যাঁতস্যাঁতে বাতাস। সেন্টার টেবিলে ছড়িয়ে আছে অদিতির খাতা, নাকি মণিমুক্ত। দাদা কি এর চেয়েও বেশি কিছু নিয়ে গিয়েছিল অদিতির কাছ থেকে? পায়ে পায়ে খাঁচার ধারে গেল অদিতি। খাঁচার দরজা খুলে টিয়ার পিঠে আলতো হাত রাখল। এই প্রথম পাখিটাকে সাহস করে স্পর্শ করছে অদিতি। ক্ষতস্থান শুকিয়ে যাচ্ছে। পাখির দেহে আবার পিলব শ্যামলতা, তবু পাখি ছিটকে যায় ভয়ে। ছোট্ট ছোট্ট ঠোক্কর মারছে অদিতিকে। অদিতির ব্যথা লাগছিল না।